আমার প্রিয় ও স্নেহের 2025 সালের নতুন বছরের সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা সপ্তম শ্রেণীর ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের কোশ্চেন পেপারটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের 30 আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা। একে দাগে রয়েছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো যে কোনো 6টি, প্রতিবর্ষে মান 1 করে 1 × 6 = 6। প্রথম, পৃথিবীর কক্ষপথের আকৃতি বৃত্তাকার, উপবৃত্তাকার, অধিবৃত্তাকার, আয়তাকার, উত্তরে উপবৃত্তাকার। মধ্যরাত্রি সূর্যের দেশ হলো জাপান, ভারতবর্ষ, নরওয়ে, নিউজিল্যান্ড, উত্তরে নরওয়ে। নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, 90 ডিগ্রি, 66.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি, উত্তরে 0 ডিগ্রি। মূল মধ্যরেখাটি লন্ডন, নিউ ইয়র্ক, রোম, টোকিও শহরের ওপর দিয়ে প্রসারিত, উত্তরে লন্ডন। বায়ুর চাপ মাপার যন্ত্র হলো অ্যানিমোমিটার, ব্যারোমিটার, বাত পতাকা, থার্মোমিটার, উত্তরে ব্যারোমিটার। ভূমির উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে বায়ুর চাপ বাড়ে কমে সমান থাকে, একই থাকে, উত্তরে কমে। এশিয়া আফ্রিকা মহাদেশকে পৃথক করে রেখেছে ভূমধ্যসাগর, লোহিত সাগর, ক্যাম্পিয়ান সাগর, আরব সাগর, উত্তরে লোহিত সাগর। চীনের ধানের গোলা বলা হয় হেনান, হুনান, সেজুয়ান, সাংহাই প্রদেশকে, উত্তরে হুনান প্রদেশকে। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম সিলভা, তৈগা, স্তেপ, ভেল, উত্তরে সিলভা। 2 থেকে রয়েছে অতি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো 4টি, প্রতিবর্ষে মান 1 করে 1 × 4 = 4। পৃথিবী থেকে সূর্যের গড় দূরত্ব কত? উত্তরে 15 কোটি কিমি। বিষুব কথার অর্থ কী? উত্তরে সমান দিন ও রাত্রি। দুটি দ্রাঘিমার মধ্যে দূরত্ব কোথায় সব থেকে বেশি? উত্তরে নিরক্ষরেখা। জিপিএস এর সম্পূর্ণ নাম কি? গ্লোবাল পজিশনিং সিস্টেম। বায়ুর সরমুখী চাপের পরীক্ষা কে করেন? উত্তরে অটো ভন গেরিগ। কোন শহরকে চীনের ম্যানচেস্টার বলা? উত্তরে সাংহাই। কোন নদীকে চীনের দুঃখ বলা? উত্তরে হুয়াংহো। পৃথিবীর বৃহত্তম বনভূমির নাম কি? উত্তরে তৈগা। 3 থেকে রয়েছে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও যে কোনো দুটি, প্রতিবর্ষে মান 2 করে 2 × 2 = 4। মাধ্যাকর্ষণ শক্তি কাকে বলে? পৃথিবীর উপরিস্থিত সমস্ত বস্তু বা পদার্থসমূহকে যে বলের দ্বারা পৃথিবী তার নিজ কেন্দ্রের দিকে আকর্ষণ করে তাকে মাধ্যাকর্ষণ শক্তি বলে। বলের প্রভাবে পৃথিবীপৃষ্ঠ থেকে উপরের দিকে নিক্ষিপ্ত যে কোনো বস্তু নিচের দিকে নেমে আসছে, অথবা আমরা পৃথিবীপৃষ্ঠ থেকে ছিটকে পড়ি না। স্থানীয় সময় কাকে বলে? কোনো স্থানে আকাশে মধ্যাহ্ন সূর্যের সর্বোচ্চ অবস্থানের ভিত্তিতে যে সময় নির্ধারণ করা হয় তাকে সেই স্থানের স্থানীয় সময় বলে। পৃথিবীর আবর্তনের ফলে যখন যে দ্রাঘিমা সূর্যের সামনে আসে তখন সেই স্থানের স্থানীয় সময় হয় দুপুর 12টা বা মধ্যাহ্ন। বৈশিষ্ট্য: 1. কোনো একটি দেশে অসংখ্য স্থানীয় সময় থাকে। 2. কোনো একটি দেশের সব স্থানের স্থানীয় সময় এক হয় না। 3. দুটি স্থানের স্থানীয় সময়ের পার্থক্য থেকে স্থান দুটি দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করা যায়। পরের প্রশ্ন, পর্বতারোহীরা অক্সিজেনের সিলিন্ডার নিয়ে পর্বতে যান কেন? আমরা জানি প্রতি 110 মিটার উচ্চতায় 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমে যায়। পৃথিবীর পার্বত্য অঞ্চলগুলি প্রায় 1000 মিটারের ঊর্ধ্বে অবস্থান করে। পর্বতের যতই উপরে ওঠা যায় ততই বায়ু পাতলা ও হালকা হয়ে তার চাপ কমে যায়, ফলে একসময় শ্বাস প্রশ্বাসের ব্যাঘাত ঘটে। তাই পর্বতারোহীরা অক্সিজেন সিলিন্ডার নিয়ে পর্বতে যান। পরের প্রশ্ন, এশিয়া মহাদেশকে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয় কেন? এশিয়া মহাদেশের ভূপ্রকৃতি, জলবায়ু, নদ নদী, স্বাভাবিক উদ্ভিদ, জীবজন্তু এবং অধিবাসীদের জাতি, ধর্ম, বর্ণ, শিক্ষা, সংস্কৃতি, জীবনযাত্রা প্রণালীসহ খাদ্যাভ্যাস, পোশাক পরিচ্ছদ, বাসগৃহ, খাদ্য সংগ্রহ, কৃষি, শিল্প, ব্যবসা বাণিজ্য, পরিবহন, কর্মক্ষেত্র প্রভৃতি সর্বত্র ব্যাপক বৈচিত্র্য লক্ষ্য করা যায়। সেজন্য এশিয়া মহাদেশকে পৃথিবীর সবচেয়ে চরম বৈশিষ্ট্যের মহাদেশ বলা হয়। 4 থেকে রয়েছে সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন যে কোনো দুটি, প্রতিবর্ষে মান 3 করে 3 × 2 = 6। মুক্তিবেগ কাকে বলে? কোনো বস্তু প্রতি সেকেন্ডে 11.2 কিমি গতিবেগে ওপরের দিকে ধাবমান হলে তা পৃথিবীর মাধ্যাকর্ষণ কাটিয়ে মহাশূন্যে চলে যেতে পারে, একে মুক্তিবেগ বলে। ওই বস্তু পৃথিবীতে ফিরে না এসে মহাকাশে পৃথিবীর চারপাশে ঘুরতে থাকবে। যেমন কৃত্রিম উপগ্রহ, মহাকাশযান, রকেট এই মুক্তিবেগের সাহায্যে মহাকাশে পৌঁছায়। পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, অক্ষরেখা ও দ্রাঘিমারেখার মধ্যে পার্থক্য আলোচনা করো। এখানে দেখো বেশ কয়েকটি পার্থক্য দেওয়া রয়েছে, এখান থেকে যে কোনো 4 থেকে 5টি পার্থক্য তোমরা কিন্তু লিখে দেবে। ফেইলের সূত্র আলোচনা করো। পৃথিবীর, এটা তোমার স্ক্রিনশট নিয়ে নাও, চটপট স্ক্রিনশট নিয়ে নাও। পরের প্রশ্ন, ফেইলের সূত্র আলোচনা করো। পৃথিবীর আবর্তন গতির ফলে উদ্বুদ্ধ কোরিওলিস বলের প্রভাবে বায়ু উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে সোজা পথে প্রবাহিত না হয়ে উত্তর গোলার্ধের ডান দিকে এবং দক্ষিণ গোলার্ধের বাম দিকে বেঁকে প্রবাহিত হয়, একেই বলা হয় ফেইলের সূত্র। নামকরণ:
1859 সালে আমেরিকা যুক্তরাষ্ট্রের আবহাওয়াবিদ উইলিয়াম ফেল এই সূত্রটি আবিষ্কার করেন বলে তার নাম অনুসারে এই সূত্রের নামকরণ হয়েছে ফেলের সূত্র। পামির গ্রন্থিকে পৃথিবীর ছাদ বলা হয় কেন? মধ্য এশিয়ার তাজিকিস্তানে পৃথিবীর সর্বোচ্চ মালভূমি পামির মালভূমি অবস্থিত। এই মালভূমির গড় উচ্চতা 4878 মিটার। ভারতের জম্মু হাইপেন কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের উত্তর হাইপেন পশ্চিমে অবস্থিত এই মালভূমিটি কিছু অংশ আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম আফগানিস্তান ও চীনে অবস্থিত। পামির মালভূমির সর্বোচ্চ শৃঙ্গ কমিউনিজম পিক। এশিয়ার প্রধান প্রধান পর্বত শ্রেণীগুলি এই মালভূমিতে মিলিত হয়েছে বলে এই মালভূমিকে পামির গ্রন্থিও বলা হয়। অধিক উঁচুতে অবস্থিত হওয়ার জন্য এই মালভূমিকে পৃথিবীর ছাদ বলা হয়। 5 থেকে রয়েছে ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্ন, যে কোনো দুটি প্রশ্নের মান 5 করে, 5 গুণ 2 = 10। চিত্রসহ আলোচনা করো অপসূর অনুসূর অবস্থান। অপসূর অবস্থান 4 জুলাই সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে বেশি হয়, একে পৃথিবীর অপসূর অবস্থান বলা হয়। আবার জুলাই থেকে বাকি 6 মাস দূরত্ব ক্রমশ কমতে থাকে। অনুসূর অবস্থান 3রা জানুয়ারি সূর্য থেকে পৃথিবীর দূরত্ব সবচেয়ে কম হয়, প্রায় 14,70,00,000 কিমি, একে পৃথিবীর অনুসূর অবস্থান বলা হয়। চিত্র দেখে নাও, এটা তোমার টেক্সট বইয়ে পেয়ে যাবে। এই চিত্র তোমাদের কিন্তু আঁকতে হবে। দুই দিকে পৃথিবী, মাঝখানে হচ্ছে সূর্য। দেখে নাও পরের প্রশ্ন, জিপিএস এর ব্যবহার আলোচনা করো। বর্তমানে পৃথিবীতে কৃত্রিম উপগ্রহে কার্যপ্রণালী যতই বৃদ্ধি পাচ্ছে, জিপিএস এর ব্যবহার ক্রমান্বয়ে বেড়ে চলেছে। যেমন সঠিক অবস্থান নির্ণয়। জিপিএস এর মাধ্যমে ভূপৃষ্ঠের যে কোনো স্থানের অক্ষাংশ, দ্রাঘিমা, উচ্চতা সহজেই পরিমাপ করা যায়। 2 যানবাহন সংক্রান্ত তথ্য। জাহাজ, বিমান, এমনকি সড়কপথে এই প্রযুক্তি কাজে লাগিয়ে যে কোনো যানের সঠিক দিশা অবস্থান নির্ণয় করা যায়। প্রতিরক্ষা ক্ষেত্রে বিভিন্ন দেশের সেনাবাহিনীদের নিকট এটি একটি সর্বাধুনিক প্রযুক্তিমূলক হাতিয়ার। 4 জরিপ কার্যে। বর্তমান পৃথিবীর কোনো অঞ্চলকে জরিপ করার জন্য শহর পরিকল্পনা ইঞ্জিনিয়ারিং জরিপ কাজে মৌজা মানচিত্রের সীমানা নির্ধারণে জিপিএস প্রযুক্তি এক দক্ষ যন্ত্র হিসেবে কাজ করে। 5 ম্যাপ প্রস্তুতিতে। উপগ্রহ চিত্রের সাহায্যে মানচিত্র প্রস্তুতিতে আজকাল জিপিএস পদ্ধতি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। 6 আবহাওয়া সংক্রান্ত তথ্য প্রদান। বায়ুমণ্ডলের আবহাওয়ার উপর বা আবহাওয়ার বিভিন্ন অবস্থা সম্পর্কে, যেমন ঝড়, বৃষ্টি, তুষারপাত সম্পর্কে যাবতীয় তথ্য দ্রুত আরোহণ করতে জিপিএস পরিষেবার সাহায্য নেওয়া হয়। 3 বায়ুচাপের তারতম্যের কারণগুলি আলোচনা করো। পৃথিবীর সর্বত্র বায়ুচাপ সমান হয় না। পৃথিবীর বিভিন্ন স্থানে বায়ুচাপের তারতম্যের কারণগুলি হলো: 1 সমুদ্রপৃষ্ঠ থেকে উচ্চতা। সমুদ্র সমতল থেকে যত উপরে ওঠা যায় ততই বায়ুমণ্ডলের ঘনত্ব ওজন কমে, তাই বায়ুর চাপও কমে যায়। অপরদিকে নিচের বায়ুস্তর ঘন, তাই তার উপরও চাপ বেশি। প্রতি 110 মিটার ওপরে উঠলে 1 সেমি পারস্তম্ভের সমান বায়ুর চাপ কমে যায়। উদাহরণ: পর্বতের উঁচু অংশে বায়ুর চাপ কম হয় বলে কোনো কিছু সিদ্ধ হতে অনেক দেরি হয়। 2 বায়ুর উষ্ণতা। বায়ুর চাপ বায়ুর উষ্ণতার উপর নির্ভরশীল। বায়ুর উষ্ণতা বেশি হলে বায়ু প্রসারিত ও হালকা হয় এবং চাপ কমে যায়। আবার উষ্ণতা হ্রাস পেলে বায়ু সংকুচিত ও শীতল হয় এবং বায়ুচাপ বৃদ্ধি পায়। 3 জলীয় বাষ্প। বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প বায়ুর চাপ নিয়ন্ত্রণ করে। জলীয় বাষ্প হালকা বলে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্পের পরিমাণ বেশি হলে বায়ুর চাপ কমে এবং জলীয় বাষ্পের পরিমাণ কম হলে বায়ুর চাপ বেড়ে যায়। 4 পৃথিবীর আবর্তন। পৃথিবীর আবর্তনজনিত বিকর্ষণ শক্তির প্রভাবে কোনো অঞ্চলের বায়ু বাইরের দিকে বিক্ষিপ্ত হয়, আবার কোনো অঞ্চলে সেই বায়ু এসে জমা হয়। যেমন পৃথিবীর নিরক্ষীয় অঞ্চলে আবর্তন গতির বেগ বেশি হওয়ায় সেখানে বায়ু বিক্ষিপ্ত হয়ে নিম্নচাপের সৃষ্টি করেছে। আবার এই বায়ু উপক্রান্তীয় অঞ্চলে 30 ডিগ্রি অক্ষাংশ সংলগ্ন স্থানে এসে জমা হয় এবং সেখানকার বায়ুর চাপ বাড়িয়ে উচ্চচাপের সৃষ্টি করে। এই কারণে মেরুবৃত্ত প্রদেশে নিম্নচাপ ও মেরু অঞ্চলে স্থায়ী উচ্চচাপ দেখা যায়। 5 জলভাগ ও স্থলভাগের বণ্টন। স্থলভাগ জলভাগের তুলনায় দ্রুত উত্তপ্ত ও শীতল হয় বলে গ্রীষ্মকালে স্থলভাগে বায়ুচাপ কম হয়, শীতকালে বায়ুচাপ বেশি হয়। জলভাগে এর বিপরীত অবস্থার সৃষ্টি হয়। 6 অন্যান্য কারণ। এছাড়া বায়ুমণ্ডলের গভীরতা অভিকর্ষের টানে তারতম্যের ফলেও বায়ুর চাপের তারতম্য হয়। পরের প্রশ্ন, জাপানে কাঁচামালের অভাব থাকা সত্ত্বেও এখানে শিল্পের উন্নতি ঘটার কারণ কী? দেখে নাও উত্তরটা। লৌহ ইস্পাত শিল্পের কাঁচামাল আকরিক লোহা, ম্যাঙ্গানিজ, কার্পাস, বয়ন শিল্পের কাঁচামাল কার্পাস প্রভৃতি জাপানে যথেষ্ট কম পাওয়া গেলেও নিম্নলিখিত বিভিন্ন কারণে এখানে শিল্পের উন্নতি ঘটেছে, যথা: 1 উন্নত বন্দর। জাপানের ভগ্ন উপকূলে বহু বন্দর গড়ে উঠেছে, যার সাহায্যে জলপথে বিদেশ থেকে কাঁচামাল আমদানির সুবিধা রয়েছে। 2 উন্নত প্রযুক্তি।
জাপানের প্রযুক্তি অতি উন্নত মানের হওয়ায় শিল্পোন্নতি ত্বরান্বিত হয়েছে। 3. শক্তি সম্পদের প্রাচুর্য। জাপান জলবিদ্যুৎ উৎপাদনে খুবই উন্নত। এছাড়া বিকল্প শক্তি হিসাবে পারমাণবিক বিদ্যুৎ বিভিন্ন শিল্পের প্রসার ঘটাতে সাহায্য করেছে। 4. দক্ষ শ্রমিক। জাপানের শ্রমিক কারিগরি শিক্ষার শিক্ষিত এবং পরিশ্রমী ও নিপুণ। বিপুল চাহিদা। জাপানের শিল্পজাত দ্রব্যের চাহিদা দেশ তথা সমগ্র বিশ্ববাজারে খুবই বেশি। 5. উন্নত পরিবহন। জাপানের উন্নত জলপথ, সড়কপথ ও রেলপথ শিল্পোন্নতি ঘটাতে সাহায্য করেছে। 7. মূলধনের প্রাচুর্য। জাপানি শিল্পের প্রয়োজনীয় মূলধনের অভাব না থাকায় শিল্পের প্রসার ঘটেছে। ইয়াংসিকিয়াং অববাহিকার অর্থনৈতিক সমৃদ্ধির কারণগুলি আলোচনা করো। ইয়াংসিকিয়াং নদী অববাহিকা অঞ্চল অর্থনৈতিক দিক থেকে চীনের শ্রেষ্ঠ সমৃদ্ধ অঞ্চল। এর কারণগুলি হলো, দেখে নাও, আমি আস্তে স্ক্রল ডাউন করছি। প্রথম পয়েন্ট করবে 1 দিয়ে কৃষির উন্নতি। ভালো করে পয়েন্টটা দেখে নাও, তোমরা চাইলে এটার স্ক্রিনশটও নিয়ে নিতে পারো। 2. খনিজ সম্পদের প্রাচুর্য। 3 দিয়ে পয়েন্ট করবে শিল্পের উন্নতি। 4 দিয়ে পয়েন্ট করবে উন্নত পরিবহন ব্যবস্থা। 5 দিয়ে পয়েন্ট করবে ঘনবসতি ও সুলভ শ্রমিক। 6 দিয়ে পয়েন্ট করবে বন্দরের সান্নিধ্য। 7 দিয়ে পয়েন্ট করবে সরকারি আনুকূল্য। 8 দিয়ে শেষ পয়েন্ট করবে অন্যান্য। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের ফার্স্ট সামেটিভ অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সপ্তম শ্রেণীর ভূগোলের কোশ্চেন পেপার। ভালো তোমার কোশ্চেনটা দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। আমার চ্যানেল নতুন হাত লাল করে সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকনটা প্রেস করো, যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয়স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে যেটা বছর সপ্তম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে সপ্তম শ্রেণীর প্রতিটি বিষয়ের সিলেবাস, প্রশ্নকার্ড এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দিয়েছি। তোমরা এখনও পর্যন্ত সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। একেবারে ভিডিও শেষে স্ক্রিনে তোমরা একটা প্লেলিস্ট দেখতে পারবে, তারপরে ক্লিক করলেই সমস্ত ভিডিওগুলো কিন্তু তোমরা পর দেখে নিতে পারবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে তোমার কোশ্চেনটা দেখে নাও।